যাতে এই মামলাগুলিতে কোনো রকম জামিন না দেওয়া হয়। এখনো বর্তমানে যেসব বিচারক আছে সেই বিচারকের কাছে কিছুদিন আগে একটা মামলা আমার শুনানি হয়েছিল শেখ সাইদুর রহমানের। তো এই মামলা শুনানির সময় দেখলাম যে ওনার কাছে একটা স্লিপ গেল, স্লিপ দেওয়ার পরে উনি আর মামলাটা শুনলেন। অথচ ডিএজি এর আগে বলছে যে মামলাটা উনি দেখবে, মামলার ব্যাপারে শেখ সাইদুর রহমানের কোনো ভূমিকা নাই, ওনার কোনো দোষ নাই। ডিএজি বললো, আমাদের উকিল ডিএজি কে বুঝাইলো, উভয় পক্ষ সম্মতি হইলো, কিন্তু শোনার সময় ওনার কাছে একটা স্লিপ গেল, বেঞ্চ অফিসার একটা স্লিপ দিল, উনি আর মামলাটা শুনলেন না, স্যাক করে ফেলে দিলেন। এখন অধিকাংশ মামলার অবস্থা এমন হচ্ছে যে শুনতেছে না কৌশলে। খালেদ সাইফুল্লাহর ঘটনাটা একটু বলে শেষ করেন আপনি। খালেদ সাইফুল্লাহর বিষয়টা অত্যন্ত মর্মান্তিক। ওনাকে তো প্রথম জামিন দেওয়ার পরে স্টে হইল, স্টেটা আবার এটা আবার ইয়াতে গিয়া ওই আপিল বিভাগে গিয়া স্টেটা ব্র্যাকেট করে আবার তাকে পাঠানোর পরে ওকে ছাড়তেছে না। যখন ছাড়তেছে না তখন আমি একদম কারা মহাপরিদর্শক ওনাকে ফোন বললাম, ব্যক্তিগতভাবে বললাম, সহকারী কারা মহাপরিদর্শক ওনাকে বললাম এবং জেল সুপার ওনাকে বললাম। তখন বলছে, ভাই ওনাকে তো একটু সমস্যা আছে, আমরা ছেড়ে দেবো, একটু দেখতেছি। আমি বললাম, কি দেখতেছেন? ওনাকে তো আপিল বাংলাদেশের সর্বোচ্চ যেখানে আইন সেখান থেকে রায় হয়ে গেছে, তাহলে আপনাকে কেন আটকাচ্ছেন? তারপরে ওনাকে যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে জেল গেট থেকে দ্বিতীয়বার তাকে আবার অ্যারেস্ট করা হলো, সিটিটিসি তাকে অ্যারেস্ট করলেন। কিন্তু আমি সবচেয়ে বড় অবাক হইলাম যে আমরা কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের ভিতরে আমরা সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করছি, কিন্তু আমরা কখনো ভাবি নাই ডক্টর ইউনূসের আমলে, অন্তত এই সরকারের আমলে এমন হবে যে একটা লোককে অন্যায়ভাবে বিনা বিচারে তাকে আবার রি-অ্যারেস্ট করা হবে। এই লোকটাকে, এটা তো সম্পূর্ণ নাটক, তাকে ছেড়ে দেওয়া হয় নাই, তাকে জেল গেট থেকে পুনরায় অ্যারেস্ট করা হয়েছে, তাকে 54 দ্বারা দেখানো হইয়া তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওই জায়গায় লেখা হয়েছে তাকে নাকি আব্দুল্লাহপুর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আব্দুল্লাহপুর থেকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। অথচ তাকে 3:40 ছেড়েছেন। এই 3:40 ছেড়েছে মানে কি, জেল গেট থেকে পুনরায় অ্যারেস্ট করে নিয়ে গেছে। তারপরে প্রথম তার কাগজপত্র দেয় না ওই মাদারীপুর কোর্টে, অনেক রিকোয়েস্টের পরে তার কাছ থেকে কাগজটা আনলাম কোর্ট থেকে আনার পরে আবার এই সিএমএম কোর্টে তার জন্য আমরা রিকোয়েস্ট করলাম তাকে জামিন দেওয়ার জন্য। তো কোর্ট বললেন যে না, আমরা এক সপ্তাহ আমরা দেখবো তার পিছনে আর কি মামলা আছে সেইগুলি জাস্টিফিকেশন করার পরে তার কথা শুনবো। হ্যাঁ, কোর্ট তাকে জামিন দেয় নাই, কিন্তু কোর্ট এই কথা চিন্তা করলো না একটাবার। আমার উকিল তাকে বারবার বোঝালো আদালতকে যে স্যার এই লোকটাকে কি দেখবেন, সে লোকটাকে তো জেল থেকে ছাড়েই নাই, তাকে নতুন মামলায় তাকে আটক করা হয়েছে। স্যার এই জুলাই বিপ্লবের পরে তো এটা কখন আশা করা হয় নাই। কিন্তু উনি একদম নাসুরবান্দা, উনি কোনো কথা শুনতেই রাজি না এবং প্রথম ওই জায়গার ভিতরে মামলার কোনো নথি তারা দিতেই রাজি না। অনেক রিকোয়েস্ট করার পরে, ঝগড়া করার পরে আমাদের উকিল বারবার রিকোয়েস্ট, কয়েকজন লোক দেওয়ার পরে, রিকোয়েস্ট করার পরে একদিন পরে ওনার মামলার কাগজপত্র দিয়েছি, তাও আংশিক, পুরোপুরি না। এই হলো ঘটনা। বর্তমানে যে অবস্থা আছে, নিম্ন আদালত আমাদের কারো কোনো কথা শুনতেছে না, পুরোপুরি আওয়ামী লীগ যেরকম ছিল সেম এজ ইট ইজ আওয়ামী লীগ। আর উচ্চ আদালত যেটা, উচ্চ আদালত আসিফ নজরুল উপদেষ্টা মহোদয়ের কাছে কি জানিয়েছেন আপনাদের কোনো প্রতিনিধি? কোনো আমি ওনার অফিসে গিয়েছিলাম, ওনার যে পিএস আছে শামসুদ্দিন মাসুম, ওনাকে বিষয়গুলি বলেছি, কিন্তু ওনারা আমাদের কথা শোনার মতো ওনাদের কাছে সময় নাই। আমি কয়েকবার গিয়েছি। তো ওনারা মানে কোনো কথাই বলতে পারেন না মানে এটার বিষয়ে? ওনার কথা শোনার মতো সময় নাই ওনাদের, ওনার খুব ব্যস্ত। কারণ ওনার কাছে দেখছি যে সারাদিনই, আমি 2 দিন সারাদিন গিয়ে বসেছিলাম। হ্যাঁ, তো উনি বলতে স্যার অসুস্থ, স্যার রেস্ট করতেছি, কিন্তু দেখতেছি যে হাইকোর্ট থেকে, জজ কোর্ট থেকে উকিলরা সমানে আসতেছে, ওই কালো ড্রেস পরে যাচ্ছে, আসতেছে, গল্প করতেছে, তাদের সময় দিচ্ছে, কিন্তু আমরা এত সিরিয়াস ইস্যু নিয়ে গেছি কিন্তু আমাদের সময়। আপনি যে এই যে আলেমদের নিয়ে দৌড়াদৌড়ি করেন, কেউ থ্রেট করেছে এখন পর্যন্ত আপনাকে যে আপনি কেন আলেমদের নিয়ে তৈরি করেন? এটা ধারাবাহিক থ্রেট। পরিচয় দেয় কাদের, মানে কি পরিচয় দিয়ে থ্রেট করে? তারা পরিচিত মুখ, ডিজিএফআই, এনএসআই, বিশেষ করে ডিজিএফআই বেশি ইয়ে করে। আচ্ছা, তারা বলে, তাদের যে প্রশ্নটা সেটা হলো যে আমি কেন তাদের পিছনে দৌড়াই। আমি বললাম, দেখেন যে লোকগুলি 10-15 বছর জেলের ভিতরে আছে, তাদের পরিবারকে সাহায্য করার মতো কেউ নাই, এটা মানবিক কারণে, অন্য কিছু না। উনি বলতেছে যে আপনি নিশ্চয়ই কোনো সংগঠনের। আমি বললাম, আমি কেন সংগঠন হতে হবে, কেন একজন মানুষ হিসেবে তাদের কাছে যাই। এমনকি আমি শুধু ওই অফিসারের নাম কি, মানে আপনি কোশ্চেন স্কিপ করতে চাইলে করতে পারেন, বলেন, আমার মনে হয় জানা উচিত। আমি অলরেডি নামগুলো বলেছি, আপনি বলেন।
ডিজিএফআই যিনি আমাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ করে যিনি, উনি হলেন মোহাম্মদ আলী সাহেব। উনি কি কর্নেল? জি জি জি। মানে ওপেন প্ল্যাটফর্মে জানানো হইলো। আমার সাথে নুরুল ইসলাম ভাইয়ের প্রতিদিনই 2-4 বার করে কথা হয়, আমিও ওনার সাথে নানানভাবে যুক্ত আছি। তো এই বিষয়গুলো জানি, আমি জাস্ট ওনার মাধ্যমেই জানাই রাখলাম আপনাদের। এই হচ্ছে অবস্থা। নুরুল ইসলাম ভাই, আপনি আবার সেরিকেতে উঠবেন, ইনশাল্লাহ আপনার সাথে আরেকদিন কথা হবে। আপনি ভালো থেকেন। আমরা আশা করি যে আসিফ নজরুলের সময় হবে আলেমদেরকে ছেড়ে দেয়, এবং আমি আলেমদের ছাড়াও আমার মনে হয় এটা শিমুল ভাই এবং নুরুল ইসলাম ভাই বলতে পারবেন, ওনাদের সংগঠনেরও এখনো পর্যন্ত অনেকে আপনার জেলখানায় আছে যাদের জামিনগুলো হচ্ছে না। কিছুদিন আগে ছাত্র শিবিরের রাজশাহী সম্ভবত বিশ্ববিদ্যালয় বা রাজশাহীর কোনো একটা শাখার সর্বোচ্চ নেতা ছিলেন, সভাপতি বা সেক্রেটারি ছিলেন, তিনাকেও দেখলাম হাত কড়া পায়ে ঠান্ডা বেরি পরিয়ে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে আদালতে। তো এগুলো হচ্ছে আমরা আলেমদের বিষয়টা শুনলাম, ছাত্রদল ছাত্র শিবির সহ আওয়ামী লীগের আমলে যারা আমার নামে 3টা বিস্ফোরক মামলা আছে, আমি কোনোটাতেই এই পর্যন্ত মুক্ত হই নাই আর কি, মামলাগুলো এখনো চলে। জি, তো আমার মনে হয় এই বিষয়গুলো সরকার দেখবে, এবং যারা এখন নতুন করে 8 মাস পরে কর্মসূচি দিচ্ছেন, আমার মনে হয় আপনাদের হাতে এখন সবচেয়ে বড় কাজ যেটা, জুলাই হত্যা মামলার আওয়ামী লীগের সবাইকে ধরতে হবে, যে সরকারি অফিস, বেসরকারি অফিস, টেলিভিশন, পত্রিকা বিভিন্ন জায়গায় বসে আছে, আপনাদেরকে গ্রেপ্তার করার জন্য কাজ করতে হবে। যারা জেলখানায় গিয়েছে শেখ হাসিনার আমলে, তাদেরকে বের করার জন্য কাজ করতে হবে। এই কাজগুলো খুব দ্রুত করা উচিত। আমি ছোট করে বনিয়ামিন সিফাত ভাই আপনাকে একটু শুনলে আপনাকেও বিদায় দেবো। আমি আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনাদের একটা বিশাল পার্টিসিপেশন ছিল এই 5 তারিখের যে আন্দোলন, এটাতে এখন এই মুহূর্তে আপনাদের অবস্থান কি? কেন্দ্রে আপনাদের বার্তা দেওয়া হয় কিনা? প্রথমে আমি ধন্যবাদ জানাই মজলুম সাংবাদিক ভাইকে, এবং দেশ ও দেশের বাইরে যারা দেখতেছে সবাইকে আমার শুভেচ্ছা। আসলে এই জুলাই বিপ্লবটা ছিল একটি সার্বজনীন বিপ্লব। এখানে সকল দল মত এবং শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কিন্তু এটা দেশের মানুষ সবাই জানে যে এই আন্দোলনে জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ছিল সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 18 তারিখ যখন আমরা রাজপথে নামি, তখন আমরা এখানে আমাদের একটাই স্লোগান ছিল যে কোঠার হিসাব পরে হবে, আমার ভাইয়ের লাশের হিসাব আগে দাও এবং আমার ভাইয়ের রক্তের হিসাব আগে দিই। এই রকমের স্লোগানকে আমরা সামনে রেখে রাজপথে নেমে আসি। কিন্তু সেই জায়গা থেকে আমরা বিপ্লব সংগঠিত করি, বিপ্লব সফল হই, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। 18 তারিখে যেটা হয়েছে যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে যখন পুলিশ নির্বিচারে গুলি করতেছিল, তখন আমরা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে 20 থেকে 25 জন স্টুডেন্ট ছিলাম, এবং আমরা ওই 20 থেকে 25 জন ছাত্রছাত্রী যখন দাঁড়াই যাই, তখন পুলিশ মাঝখানে পরে এক পাশে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আরেক পাশে কানাডিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট। পুলিশ এক প্রকার অসহায় হয়ে কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করে এবং কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতর থেকে তারা গুলি করে। তারপরে আমরা দেখতে পারি যে 10 থেকে 15 মিনিটের মাথায় হাজার হাজার মানুষ, যে এরা কারা, এরা নিশ্চয়ই কোনো ভূত পেতনি নয়, এরা সাধারণ জনগণ ছিল। আসলে এই সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে যেই আমরা বিপ্লবকে সফল করি, 5ই আগস্টের পরে দেখলাম কি আমাদের তথাকথিত যে ছাত্র প্রতিনিধি, যারা ছাত্র প্রতিনিধি দাবি করতেছে, তারা উপদেষ্টা পরিষদে গেল। আসলে যেই সংবিধান ফেসিস্ট তৈরি করে, যেই সংবিধান দাড়ি টুপিদেরকে মর্যাদা দিতে পারে না, যেই সংবিধান দাড়ি টুপি দেখলেই তাদেরকে জঙ্গি বানিয়ে দেয়, যেই সংবিধান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না, ভারতের কাছে দাসত্ব করে, সেই সংবিধানের অধীনে আমাদের কেন উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে? আমরা কেন বিপ্লবী সরকার গঠন করতে পারি না? এই প্রশ্নটা দেশবাসীর কাছে রয়ে গেল, যে দেশবাসী এই প্রশ্নটার জবাব অবশ্যই নেবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, বিপ্লবী সরকার গঠন না করে উপদেষ্টা পরিষদ গঠন করা হলো। এখন তারা উপদেষ্টা হয়ে গেল। উপদেষ্টা হওয়ার পরে তাদের কি দরকার? তাদের দরকার ক্ষমতা। সেই ক্ষমতার ভূত যেই আমাদের ছাত্র প্রতিনিধিদের উপরে চেপে বসলো, তারা পর্যায়ক্রমে বিপ্লবীদের মাইনাস করতে করতে তাদের নিজস্ব ভাই ব্রাদার, সরি টু সে, আগে আমি ক্ষমা প্রার্থনা করি যে 17ই আগস্ট যখন পাবলিক ভার্সিটি হলগুলো বন্ধ করে দেয়, তখন প্রায় পাবলিক ভার্সিটির ছাত্রছাত্রীরা যারা ল্যাজ গুটিয়ে ঢাকা থেকে গ্রামে চলে আসছিল, পরবর্তীতে 5ই আগস্টের পরে আমরা দেখতে পাই যে তারাই বড় বিপ্লবী। তাদেরকে বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় সেট আপ করা হয়, বিভিন্ন পদ পজিশনে করা হয়, কারণ তাদের ক্ষমতায় যেতে হবে,
নিজস্ব ভাই ব্রাদারকে তাদের পজিশনে রাখতে হবে, না হলে তারা ক্ষমতাকে পাকাভুক্ত করতে পারবে না। যে জায়গা থেকে আপনারা দেখবেন যে অতীতে ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, যে ছাত্র সংগঠনটা, সেটা আত্মপ্রকাশের দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপরে যেই হামলাটা করলো ওরা, এটা আসলে কখনোই কাম্য ছিল না, এটা নিতান্তই বৈষম্য। কিন্তু সেই হামলার কোন সুষ্ঠু সমাধান না করে সার্জিস আলম ভাই কি করলো, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গেল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে যারা কথিত আওয়ামী লীগ ছিল, যারা বলেছিল যে কোঠার পক্ষে ছিলাম, এখন যেটা হইতেছে সেইটার পক্ষে না, এই টাইপের ছেলেপেলেদের নিয়ে শোডাউন দিতেছিল, তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে তার একটা দস্তদস্তি হয়, সেটা আপনারা সবাই জানেন। আসলে এই যে সার্জিস আলম ভাই তারা যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বা নাহিদ ভাই যে করতেছে, একটা স্বীকৃতি দিল যে আওয়ামী লীগের যে বিদ্রোহী, তাদেরকে যে স্বীকৃতিটা দিল, এই স্বীকৃতিটা কতটুকু যুক্তিযুক্ত আছে। নাহিদ ভাই, আমি বলবো এখন যে পরিস্থিতি, যে বিশৃঙ্খলা, এর পিছনে আমাদের ছাত্র প্রতিনিধি রেই দায়ী। নাহিদ ভাইকে আমরা, এই সরকার বিচার এবং সংস্কারের সরকার, নাহিদ ভাইকে, আসিফ ভাইকে, মাহফুজ ভাইকে, তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে পাঠিয়েছিলাম সংস্কারের জন্য, বিচারের জন্য। তাদেরকে এই জন্য আমরা ওই উপদেষ্টা পরিষদে পাঠাইনি যে তারা ওখান থেকে পদত্যাগ করে আইসা আবার দল গঠন করবে। যাই হোক, এটা তার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে তার উপরে আমরা চাপিয়ে দিতে পারি না। সে উপদেষ্টা পরিষদে তাকে বিচার এবং সংস্কারের জন্য পাঠাইছি, সে ওখান থেকে পদত্যাগ করছে, আইসা দল গঠন করছে, সেটা তার ব্যক্তি স্বাধীনতা, যে জায়গায় আমরা তাকে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। কিন্তু আমাদের আপত্তি এই জায়গায়, সে উপদেষ্টা পরিষদে গেল, বিচারের জন্য গেল, সংস্কারের জন্য গেল, ওখান থেকে সে পদত্যাগ করে দল গঠন করার পরে সে পরের দিন ফাঁকা বলি আউড়াচ্ছে যে কতটুকু সংস্কার হচ্ছে, কতটুকু বিচার হচ্ছে, তার হিসাব নেওয়া হবে। আসলে হিসাবটা সে কার কাছ থেকে নেবে? বিচার এবং সংস্কারের জন্যই তো তাকে ওখানে পাঠানো হয়েছিল। সে কেন ওখান থেকে পদত্যাগ করলো? সে পদত্যাগ করছে, দল গঠন করছে, তার ব্যক্তি স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করবো না। সে কেন ফাঁকা বলি এখন আউড়াচ্ছে? আসিফ ভাই সে ইতিহাস লিখতেছে। আসলে আসিফ ভাইকে যদি বলা হয়, আসিফ ভাই যে ইতিহাস লিখতেছে, আসিফ ভাইকে যদি বলা হয় যে আসিফ ভাই, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিরোধের ফলে যে 62 জন পুলিশকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে হয়েছে, এই 62 জন যে পুলিশকে উদ্ধার করছে ওইটা কোন ক্যাম্পাস থেকে, আসিফ ভাই বলতে পারবে না। কারণ এটি কানাডিয়ান ইউনিভার্সিটির আমার ক্যাম্পাস থেকে, আমার ক্যাম্পাসের রুটটপ থেকে তাদেরকে 62 জন পুলিশকে হেলিকপ্টার দিয়ে নেওয়া হয়েছিল। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রোগ্রাম করা হয়, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই ছিল, সার্জিস ভাই ছিল, আরো অনেকে ছিল। কিন্তু তারা এটা বলছে যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিরোধের ফলে 62 জন পুলিশকে হেলিকপ্টার দিয়ে নিতে হয়েছে। কিন্তু তারা এটা জানে না যে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই ক্যাম্পাসের উপর থেকে, তাদের ভার্সিটির ছাদ থেকে পুলিশকে নেওয়া হয়েছিল। তারা এইটাই জানে না, তারা ইতিহাস লিখতে আসছে, তাদের তো এগুলো জানা উচিত। আসলে আমার ভার্সিটির নাম বলে না, এখানে আমার আক্ষেপ না, আমার আক্ষেপটা এই জায়গায় যে তারা যখন ইতিহাস লিখতেছে তাদের ইতিহাসটা জানা উচিত। আসিফ ভাই কোন অধিকারে সে ইতিহাস লেখে? তার ইতিহাস লেখার কে অধিকার দিল? ইতিহাস তো তখনই লেখা হবে যখন এই দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে আর তাদের রাজনীতি করার অধিকার রাখে না। এদেশের আপামর জনসাধারণ 5ই আগস্ট যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে এই ইতিহাস লেখা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে কোনো ইতিহাস সম্পূর্ণ হবে না। তাহলে আসিফ ভাই কিভাবে ইতিহাস লেখে? আসিফ নজরুল স্যার, তার প্রতি আমার সম্মান, অগাধ সম্মান রয়েছে, তাকে আমি বরাবরই সম্মান করি। এবং 2 আগস্ট যখন আমরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে যেতেছিলাম, তাকে আমরা অভিভাবকের জায়গায় পেয়েছিলাম। কিন্তু সেই আসিফ নজরুল স্যার, তাকে উপদেষ্টা পরিষদে পাঠিয়েছিলাম, সে আজ পর্যন্ত ওই রকমের উল্লেখযোগ্য কোন সংস্কার দেখাইতে পারেনি, যেটা আমাদের জন্য হতাশ। আমরা আসিফ নজরুল স্যারের কাছে যেটা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাচ্ছি না। এই মাহফুজ ভাইকে বানানো হয়েছে এই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড। আসলে আমি আমার জায়গা থেকে বলতে চাই, এই আন্দোলনকারী একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই, এই জুলাই বিপ্লবে কোনো মাস্টার মাইন্ড ছিল না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যদি 18 তারিখ না নামতো, তাহলে এই বিপ্লব সফল হইতো না, শেখ হাসিনা দেশ থেকে পালাইতো না। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে রাজপথে নামছে, কোনো ইমামকে দেখে রাজপথে নামে নাই, কোনো ভাইকে দেখে রাজপথে নামে নাই, কোনো মাস্টার মাইন্ডকে দেখে রাজপথে নামে নাই। তারা নেমেছিল আমার শহীদ ভাইদেরকে দেখে, আহত ভাইদেরকে দেখে। যদি এই বিপ্লবের কোনো মাস্টার মাইন্ড থেকে থাকে, সেটা প্রকৃতপক্ষে আমার আহত ভাই এবং শহীদ ভাইরা। তারপরে তারা যদি নির্লজ্জের মতো মাস্টার মাইন্ড দাবি করে, তাহলে আমি বলবো এই মাস্টার মাইন্ডের পরে যদি কোনো কিছু থাকে, সেটা হলো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা। তাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্য কখনোই
এই দেশের মানুষ মেনে নেবে না। জি ধন্যবাদ বনিয়ামিন সিফাত ভাই। আমরা আপনাকেও আমরা করছি, আপনাকেও বিদায় জানাচ্ছি। আমরা আরেকটু ছোট করে শুনে আসবো মুস্তাক তাহমিদ ভাই। মুস্তাক তাহমিদ ভাই, আপনাদের এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা যে যাবে বা আপনাদেরকে কাছে টানবে, আপনাদের এখানে গেলে তো আপনারা তাদেরকে পেটাচ্ছেন ধরে, কয়দিন আগে আপনারা পিটিয়েছেন, কেন পিটাইলেন? ভাই আসসালামু আলাইকুম, আমি মুস্তাক তাহমিদ বলছি। আসলে এখানে আমি প্রথম একটু আমি শুনছিলাম একজন ত্যাগী সহযোগিতা, উনি আসলে একটা জিনিস হয়তো পুরোপুরি জানে না। আমি জানি আয়াতুল্লাহ রিজভী এখানে আসেন, আমার নকশালবাড়ির সহযোগিতা উনি জানেন। যেটা হচ্ছে আসলে ভাই, যেটা সত্যি সেটাই বলা উচিত। আর আমি আসলে এইসব টক শো বা এইসব জিনিস করতে আমি ইউজ টু না, ঠিক আছে? তো আমি আসলে সত্যি জিনিসটা আসলে আপনার মাধ্যমে আপনার এই প্ল্যাটফর্মের দ্বারা তুলে ধরতে চাই। তো আপনি হয়তো জানেন কিনা আমি আসলে জানি না, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে যেই ছাত্রকে আসলে ছুরিঘাত করা হয়েছে বা আহত হয়েছে, সেই আহত শিক্ষার্থীটা কিন্তু আমি। তো আমি জানি না উনি এনাফ রিসার্চ করেছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তার অন্য সবগুলো বিষয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে ঠিক ছিল, কিন্তু যখন সার্জিস আলমকে নিয়ে এরকম একটা কথা আপনার এরকম একটা বড় প্ল্যাটফর্মে তিনি বলছেন, তার অবশ্যই এটা নিয়ে রিসার্চ করার দরকার ছিল। এখানে আমি বলবো যে একটু আছে। আর সার্জিস আলম ব্যক্তিগতভাবে আমার কোনো পছন্দের মানুষ নয়, বা আমি কোনো পৃষ্ঠপোষকতা করতে একদম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে যেটা ঘটে, সার্জিস আলম আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে যেটা হচ্ছে গিয়ে বসুন্ধরা আবাসিক, যেটা নর্থ সাউথের 8 নম্বর গেট, এটা একটা হাব। তো এখানে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আয়াতুল্লাহ বেস্তি এখান থেকে আন্দোলন করেছিল, এবং শাহরিয়ার আসনাদ তপু সহ নর্থ সাউথের আরো অনেক সমন্বয়করা ছিল, তারপরে অনেক ছাত্র প্রতিনিধিরা ছিল। তো মূলত আসলে এই এলাকায় আপনি তখন কি ছিলেন? আপনি কি ছিলেন তখন? আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছি, এবং এখন পর্যন্ত একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেকে ভাবি। কারণ আমি কখনো কোনো সমন্বয়ক বা পদ পদবি বা কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা এইসবের মধ্যে নাই। আমি আসলে সাধারণ কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না? না, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না। সেটা নিয়েই আসলে বিভিন্ন কথা হচ্ছিল। তো আমি আপনাকে সার্জিস আলম নিয়ে যেটা বলবো, সেই দিন আসলে সার্জিস আলম 7 মাস পরে এই এলাকায় আসছিল, যে আহত নিহতদের যারা আছে, আহত স্টুডেন্ট, তাদের সাথে দেখা করা এবং কুশল বিনিময় করা, এবং নর্থ সাউথের 8 নম্বর গেট যেহেতু একটা ঐতিহাসিক স্থান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেই জায়গাটা দেখতে আসছিল। তো আসলে আমি একজন অ্যাক্টিভিস্ট, যেহেতু আসলে সকল দলের মানুষের সাথে আমার ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে হয়, সেক্ষেত্রে তিনি যখন 8 নম্বর গেটে আসছিল, আপনি ভিডিওতে দেখবেন যে আমি সেখানে দুই পক্ষের মাঝখানে, যাতে এখানে গ্যাঞ্জাম না হয়, এখানে কেউ কাউকে আঘাত না করে, সেটার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আসলে আমাকে এরকমও চেষ্টা করা হয়েছিল অনেক পক্ষ, যে একদম ছাত্র দলের এগেইনস্টে কথা বলতে। আমি একদম স্পষ্ট করেছিলাম যে এটা আমি যাকে পরিচয় করে দিচ্ছিলাম, তিনি ছাত্র দলের একজন পোস্টেড নেতা ছিলেন, এবং আমি তাকে এই পুরো দায়টা তার উপর দিয়েছিলাম, এবং সাথে তার সহযোগীও ছিল। আমি বলেছিলাম, এবং আমার সাথে বিভিন্ন মানুষের কথা হয়, আমি বলেছিলাম যে দোষী কখনো কোনো দলের পরিচয় বহন করতে পারেন। আচ্ছা, আমি এটা শর্ট করি, সেটা হচ্ছে যে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে? মানে তাদের সাথে যেই 50-50 পার্টনারশিপ নিয়ে আপনার আন্দোলনে গিয়েছিল, এখন সেই একই ধরনের জায়গায় আছে কিনা? না, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি ভাইয়া। একটু আগে আমি আমার ওই যে বড় ভাই যিনি সম্মিলিত বেসরকারি প্রেজেন্ট করছিলেন, না ওই প্রশ্ন ভাই, এটা বিতর্কের জায়গা না ভাই, বিতর্ক করার দরকার নেই। উনি ওনার বক্তব্য দিয়েছে, ওনার কথা আমি বিতর্ক না, আমি জাস্ট এটাকে প্রেজেন্ট করলাম। আর আপনার প্রশ্নটা যেটা একদমই না, আসলে এইটার উত্তরটা আমি যদি দিতে হয়, তাহলে আমি একটু আপনার কাছে সময় নিয়ে নিব। এখানে আসলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি জিনিসটা শেষ করব। আমি আসলে এখানে বলতে চাই যে মানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে আমরা আসলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আইইউবি, এআইইউবি, ইউআইইউ, ইউআইটিএস, এই বিশ্ববিদ্যালয়গুলো 16 তারিখেই আসলে এই আন্দোলনের মানে আমরা নামার কারণ কি? নামার কারণ ছিল ওই মেয়েটা যাকে আঘাত করা হয়। কিন্তু আসলে আন্দোলন শেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষজন তাদের নিজেদের এজেন্ডা বা এইসব জিনিস নিয়ে কাজ করতেছে। এনসিপি যেহেতু একটা রাজনৈতিক দল, তারাও আসলে এই জিনিসটাই করেছে, যে আমাদের যে ত্যাগী মানুষগুলো ছিল, এই ত্যাগী মানুষগুলোকে তারা আসলে মূল্যায়ন না করে, তারা লেজুর ভিত্তিক এবং বলা যায় তাদের কাছের মানুষগুলা বা যাদের সাথে যারা কানেকশন ভালো ছিল, তাদেরকেই নিয়ে আসলে জিনিসগুলো করে। যেখানে অনেক মানুষ যারা ত্যাগ করেছে এই এই আন্দোলনে, যারা এইসব ফুটেজ খায় নেয়, যারা ক্যামেরার ব্যাক এন্ডে ছিল কিন্তু আন্দোলনকে একদম চালানোর জন্য অনেক কষ্ট করেছে, যারা নির্যাতিত হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছিল,
যাদেরকে গুম করা হয়েছিল, এইসব মানুষদেরকে তারা বিভিন্ন পদ পদবীর ক্ষেত্রে একদমই বঞ্চিত করেছে। এখন ভাই রাজনীতিতে এসে যদি আসলে ওই আগের মতোই থাকে, সে আগের মতোই যদি মারামারি গ্যাঞ্জাম বা এই ধরনের মানুষজনকে নেওয়া হয়, যারা বুদ্ধিভিত্তিক চর্চা করে বা পলিসি মেক করে, এইসব মানুষজনকে না নেওয়া হয়, তখনই কষ্টের জায়গাটা থাকে। এবং আমি আসলে আপনাকে স্পষ্ট আপনার কথার উত্তর বলে দিই যে তারা 50-50 স্টেক তো রাখেই নেয়, তারা মেবি 10% মানুষকে অ্যাকুমুলেট করেছে, সেটাও খুবই সন্দেহের জায়গা থেকে বলা একদমই। এখানে আসলে আমি বলবো যে তারা নয়, শুধু প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে এরকম করেছে। বাংলাদেশের আপনার কোনো পরিবর্তন হয় না ভাই। আমরা আসলে আন্দোলনে নেমেছিলাম কেন? এই যে মুস্তাক তাহমিদের মতো সাধারণ যে কোনো রাজনৈতিক দলের ছিল না বা কোনো ট্যাগ নাই বা কোনো ধরনের মানুষের সাথে সম্পৃক্ত না, আমরা এখন এখানে জীবনের সংখ্যায় ভুগতেছি, কারণ প্রত্যেকের দলে চলে গেছে। সাধারণ শিক্ষার্থী যেসব মানুষজন আন্দোলন করছে তাদের কথা কিন্তু কেউ বলে না। আর বাংলাদেশে অ্যাক্টিভিজম করা যে কি কঠিন কাজ, প্রত্যেকে খালি ট্যাগিং করে, প্রত্যেকে আমাদেরকে আহ্বান করে তাদের দলে নিয়ে। এখন আমরা তো ভাই এই ধরনের এজেন্ডা নিয়ে রাজনীতি বা আন্দোলনে নামি। এখন এদের পক্ষে আসলে কেউ নাই, সবাই বড় বড় কথা বলে এখানে এসে তাদের দল নিয়ে এই গুণগান গায়, কিন্তু বাস্তবিক পক্ষে আমি বলবো সাধারণ শিক্ষার্থীদের কথা কেউ ভাবতেছে না। আমার ক্যাম্পাসে যদি রাজনীতির কথা বলেন, মানুষজন ঘৃণা করে, কারণ কি যারা রাজনীতির সাথে যুক্ত এরাই আসলে এই বিভিন্ন দেখা যায় ভ্যান্ডালিজম, বিভিন্ন পাওয়ার প্র্যাকটিস এগুলোর সাথে জড়িত। আপনি আমার খোঁজ খবর নিলে জানতে পারবেন এই বসুন্ধরা আবাসিকে আমার সাথে সেই তথ্যও আছে যে 15 সাল থেকে সেই ভ্যাট আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমি সেখানে পার্টিসিপেট করেছি, কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করি নাই। এবং আজকে জীবনে এই প্রথম টকশো, যেটা আমার আপনার টকশো দিয়ে আসলে শুরু হয়, তো বা আপনার এখানে আমি এসে কথা বলার সুযোগ পাই। ধন্যবাদ ভাই। আমরা জানলাম আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কটা। আমরা বিশ্ববিদ্যালয়ে ইয়েটা পর্বটা শেষ করে দিই। আয়াতুল্লাহ ভাই আপনাকে দিয়ে, আপনি সম্মিলিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন, তো আপনি কি দেখছেন, আপনার অভিজ্ঞতা কি? এখন আপনারা যারা আন্দোলন করেছিলেন 5 তারিখের আগে, তাদেরকে কি ছুঁড়ে ফেলা হয়েছে, এমন কিছু ঘটছে কিনা? ধন্যবাদ আসলে আইডিয়াস ভাইকে। উপস্থিত যারা আছেন সবাইকে আমি আমার সংগ্রামী সালাম দিচ্ছি। মূলত আমি 1 মিনিটের জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলবো। আসিফ বা নাহিদ, আরো এখানে 2-4 জন আছে, আমি এদের নাম বলছি না, এদের সবাইকে আমি চিনি 2018 সাল থেকে, এবং সবাইকে আমার স্নেহের ছোট ভাই হিসেবে চিনি। 2018-তে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, সেই আন্দোলনের নেতৃত্ব থাকাকালীন অবস্থায় এদেরকে আমি চিনি। তখন তারা তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলেন। তো মোরাললেস হচ্ছে মোটামুটি আমি এই মুভমেন্টে যখন 3 থেকে 4 জনকে আমি দেখি যে মুভমেন্টে লিড দিচ্ছে, আমি তখন এই মুভমেন্টে যাবো না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার লাইফে। আমি 10 থেকে 12টা মুভমেন্ট করেছি সামনের সারি থেকে। আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, এটা যারা অ্যাক্টিভিজম লাইফে আছে সবাই জানেন মোরাললেস। কিন্তু পরবর্তীতে কেন জড়ালাম সেটা হচ্ছে ওই যে আমাদের বোনদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন অ্যাটাক করা হলো, এরপরে 15 জুলাই থেকে আমরা একটা স্টেপ নেই। এটার কদ্দূর যাবে আমরা কিছুই জানতাম না, কিন্তু আমি এতটুকু ওই 16 জুলাই যখন এটা একটা মোড় নেওয়া শুরু করে, 16 জুলাই যখন বড় একটা শোডাউন হয়, তখন আমি সবাইকে এতটুকু বলেছিলাম, আমার আশেপাশে যে কয়েকজন সহযোদ্ধা ছিল, যে 2018 সালে যেভাবে রামপুরা রোডে যখন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন অবস্থায় যখন সেখানে আমরা আন্দোলন করেছিলাম, মনে আছে? ওই যে আমি একেবারে খেয়ে ফেলবো বলে একজন ডিসি বলছিলেন। তো সেই সময় হচ্ছে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই আন্দোলন যদিও ওভাবে পরিস্ফুটিত হতে পারে নাই, এইভাবে সেই কাহিনীটা এইভাবে একটা ইমপ্ল্যান্ট হতে পারে। তো এই কথাটা বলেছিলাম, এটা অনেকে বুঝতে পারেনি, কারণ এটা একটা হিউজ একটা ডেপনেস একটা ছিল। এই জায়গা থেকে পরবর্তীতে 5 আগস্টে আপনি যে কথাটা বললেন সেটার উত্তরটা এখানে আছে আর কি। তো চড়াই উচ্চাই পার হয়ে যে 278 জন 76 জন একটা লিস্ট করা হলো, সেই লিস্টে আমাদের নাম গেল ডিজিএফআই এর অমুক তমক, আমার 14 গোষ্ঠী কি করে, আমার পরিবারের মধ্যে কার কয়টা কি আছে না আছে, এই সব বিষয় নিয়ে যখন পর্যালোচনা হলো, এবং এই সব বিষয়ের পরবর্তীতে 5 আগস্টের আগে মোটামুটি আমার এখনো মনে আছে 29th অফ জুলাইতে যখন আমি সব ধরনের ফ্যাকাল্টি থেকে শুরু করে আইনজীবী যাদের সাথে কানেক্ট করি, একটা কথা বারবার আসছিল, গভর্নমেন্টের পতন হবে, কিন্তু পতনের পরে কি হবে সেই বিষয়ে কি আমাদের কোনো ধারণা আছে কিনা। এই বিষয় নিয়ে আমি নাম উচ্চারণ করছি না, একজন মাস্টার মাইন্ড বলেন বা জুলকারনাইন স্যার ভাই যেখানে একটা সিরিজ পাবলিশ করেছেন, সেখানে তার নাম উল্লেখ আছে, আমি তার নাম উচ্চারণ করবো না এখানে। কথাটা এই জন্য বলছি, উনি আক্ষেপ করে বলছেন এটা যে এই আন্দোলনের পরবর্তী ফেসে গিয়ে কি এটা সেই ছাত্র শক্তি কেন্দ্রিক কোন সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত কোনো সংগঠন হবে কিনা সেটা দেখার বিষয়। যেটা সত্যিকার অর্থে 5 আগস্টের পরবর্তীতে আমি যখন রাতে নাহিদ কিংবা আসিফের সাথে আমার কথা হতো না ভাবে, নাহিদের সাথে হতো, হান্নান মাসুদ, রিফাত রশিদ এদের সাথে কথা হতো, প্ল্যানিং গুলো জানাতাম, স্বায়ত্তশাসিত ভাবে আন্দোলন হতো। কারণ 17 জুলাইয়ের পরে তো আর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হল ভ্যাকেন্ট হয়ে যাওয়ার পর তো তাদের রাস্তায় নামার ভাবে কোনো ইয়ে ছিল, তারা ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থী বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলন করেছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন আর হয়ে উঠছে নাই, নট আনটিল 3rd of August পর্যন্ত। ঝামেলাটা হচ্ছিল সেখান থেকেই, শুরু থেকে যে এই যে প্ল্যান গুলো হচ্ছে, 9 দফা দাবি তুমি দিয়ে দিচ্ছ,
অমুক জায়গায় যাচ্ছে, অমুক সমন্বয়ককে 8 দফা দাবি দিয়ে আসার কারণে সমন্বয়কে বহিষ্কার করা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ককে। আমি নাম উচ্চারণ করছি না সঙ্গত কারণে, পরবর্তীতে আসছি এই বিষয়গুলোতে। তখন থেকে একটা খটকা লাগছিল বারবার যে তোমাদের যদি তোমার সাথে আমি রাতভর 2টা-3টা পর্যন্ত মিটিং করে ডিজিএফআই দৌড়ানি খেয়ে 7-8টা বাসা পরিবর্তন করে যদি আমি লাইফে রিস্ক নিয়ে তোমার সাথে একাত্ম হয়ে তোমাকে 17 জুলাইতে তোমাকে জেলে নিয়ে গিয়েছে না কোথায় তোমাকে লুকিয়ে রেখেছে, এটা যদি আমি করতে পারি তাহলে আমার রাইট আছে তোমার 9 দফা দাবি তুমি কিভাবে সাজাচ্ছ কিংবা আমি কিভাবে সাজাচ্ছি, আমি কিভাবে বলতে চাচ্ছি সেটা অবশ্যই আমার রাইট আছে এটা জানার। সেই বঞ্চিত কিন্তু তখন থেকে স্টার্ট হয়েছে যে 9 দফা দাবির পরবর্তীতে আমাদের একটা কথা ছিল, আমি স্পষ্টভাবে এখান থেকে জানিয়ে দিতে চাই, গণ অভ্যুত্থানের ঘোষণা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসে নাই। আমরা যেদিন 17 জুলাই এখানে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেছি সেদিন বলে দিয়েছিলাম আমরা শেখ হাসিনার পতন চাচ্ছি, আমাদের কোটা সংস্কার আন্দোলনে আমাদের কোনো ম্যান্ডেট নেই, আমরা পতন চাচ্ছি। এই বিষয়গুলো আমরা শুরু থেকে এই ম্যান্ডেটটা সামনে রেখে কিন্তু আমরা আন্দোলন করছিলাম। কিন্তু পরবর্তীতে আমার এখন মনে আছে 3rd অফ জুলাইতে আমি এখান থেকে আমার যতগুলো ফ্যাকাল্টি ছিল এনএসইউ, আইবি, আমি যেহেতু সেক্টর 1 আন্দোলন করতাম, আপনারা জানেন কিনা যে পুরো আন্দোলন ঢাকাকে কিন্তু 5টা সেক্টরে ডিভাইড করা হয়েছিল। সেক্টর 1 ছিল এটা, অর্থাৎ এই যে কুড়িল থেকে শুরু করে এই নর্থ গেট পর্যন্ত এনএসইউ, আইবি এর আন্দোলন করতে এই অঞ্চলটা জুড়ে। তো এদের সবগুলো ফ্যাকাল্টিকে মোরালে যতটুকু পেয়েছি সবাইকে নিয়ে শহীদ মিনারে যাই এবং নাহিদ ওদের সাথে সরাসরি এখানে কানেক্ট করি। 4 তারিখ যখন আমরা প্রায় 10,000-12,000 স্টুডেন্ট নিয়ে শোরুম দিচ্ছিলাম, নাহিদ আমাকে মিছিলের মধ্যে ফোন করে যে ভাই 6 তারিখের লং মার্চ ইনশাল্লাহ 5 তারিখে আমরা আনছি এবং আপনি কি এখান থেকে আপনাদের জায়গা থেকে আপনারা কি নামবেন কিনা, আপনারা নামলে আপনাদের কথার উপর বেস করে আমরা নামবো, যত যাই হোক দুনিয়া উল্টে গেলে আমরা ইনশাল্লাহ এখানে থাকবো। এই এক আশ্বাস বলি বা যেটাই বলি আমরা কিন্তু সবাই চলে আসছি, আমরা কিন্তু কারোর সাথে গাদ্দারি করি নাই। 5ই আগস্টের হয়ে গেল কি হলো সেই বিষয়ে আমরা সবাই জানি। 5ই আগস্টে একটা নিউজ পর্যন্ত হয়নি, নিউজটাকে কভার করতে দেওয়া হয়নি। 5ই আগস্টে নর্থ সাউথের মধ্যে ঢুকে অ্যাটাক করা হয়েছিল। এই এসি রাজন থেকে শুরু করে আমাদের ফ্যাকাল্টির উপর পর্যন্ত, ফিমেল ফ্যাকাল্টি, মেল ফ্যাকাল্টি, তাদের উপর পর্যন্ত ব্যাটন চার্জ করা হয়েছে। কই একটা নিউজ মিডিয়াতে কেউ বলেছে? আসিফ মাহতাব ওয়াজ দ্য ফার্স্ট টিচার, যে টিচার হয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে কোনো একটা জায়গায় কোনো একটা প্রোগ্রামে নিয়ে তাকে গ্লোরিফাই বা তাকে কোনো ধরনের সম্মাননা জানানো হয়েছে? হয় নাই। 5ই আগস্টের পরবর্তীতে ডক্টর ইউনূস আসবেন, এই বিষয় নিয়ে আমাদের একটা ম্যান্ডেট ছিল যে সলিমুল্লাহ খান স্যারকে আমাদের কাছ থেকে প্রপোজাল ছিল। এই নিয়ে মাহফুজ আলম যদি দেখে থাকেন, এইটা নিয়ে আমার স্পষ্টভাবে তার সাথে একটা বাকবিতণ্ডা পর্যন্ত হয়েছিল। আমি জানি না তাকে কেন নেওয়া হয়নি, তাকে কেন এখানে অ্যাকসেপ্ট করা হয়নি, কারণ একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কেউ একমাত্র বলে থাকে সেটা ছিলেন প্রফেসর তানজিমউদ্দিন খান স্যার এবং ডক্টর সলিমুল্লাহ স্যার। এই দুইজনের একজনকেও কোনো একটা জায়গায় অধিষ্ঠিত করা হয় নাই। আমি বলছি না যে এখানে অধিষ্ঠিত করলে তারা গ্লোরিফাই হয়ে যাবেন বা তাকে একটা পদ পদবি দিলেই বা সবকিছু হয়ে যাবে, সেটা আমি বলছি না। তাদের পয়েন্ট অফ ভিউ কি ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান স্বরূপ আমরা যে এই পর্যন্ত আসলাম। কই নাহিদ যখন উপদেষ্টা হলো একটাবারের জন্য তো সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে বসা একটা কোনো ধরনের কোনো অবস্থার সৃষ্টি করে নাই সেখানে। আমরা আমাদের জায়গাতে, আমার এখন মনে আছে যেদিন অভ্যর্থনা কক্ষে আমি যাব, ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, আমি গাড়িটাতে পর্যন্ত আমি সিটটা পর্যন্ত পাই নাই। বলা হয়নি যে, বলা হচ্ছিল যে ওখানে যেতে হবে, কিন্তু সিটটা উঠতে গিয়ে দেখি আমার সিটটা পর্যন্ত সেখানে নাই। তারা তাদের সেই ছাত্র শক্তি কেন্দ্রিক যে কোরামটা ছিল, সেই কোরামটা যেটাকে নিয়ে এখন সব জায়গায় প্রত্যেকটা জায়গায়, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এনসিপি হোক আর যেটাই হোক, সেই জায়গা থেকে সবাইকে একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে সেখানে সবাইকে অধিষ্ঠিত করে রাখা হয়েছে, অন্য কাউকে স্থান দেওয়া হচ্ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়েছি। আর এখানে প্রিয় সব থেকে বেশি যে বিষয়টা হয়েছে সেটা ছিল বৈষম্য আন্দোলনের যেই মূল যে মোটিভ ছিল, যে আমরা আমাদের যেটাকে চেতনা আমরা বলি, সেই চেতনাটা শুরুতে অঙ্কুরে বিনষ্ট হয়েছিল। আমরা জানিও না কখন কে কোথা থেকে কোথায় যাচ্ছে। একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার ছিল, আমরা শুরুতে কি বলেছিলাম যে ব্যানারটাকে কি আর্কাইভ করা যায়, যে আমরা যেহেতু এই পর্যন্ত হয়েছে আন্দোলনটা এই সমন্বয় কেন্দ্রিক বা এই পর্যন্ত রেখেই অন্য কোনো ব্যানারে মুভ করা যায় কিনা। আমাদের আজ পর্যন্ত একটা ডিসিশন মেকিং এ আমাদের কাউকে ইনক্লুড করা হয় নাই। অনেকবার বলার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিজেদের একটা ভাই ব্রাদার কোরআন কেন্দ্রিক একটা গ্রুপকে এখানে ইনক্লুড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বড় বড় পজিশনে, সদস্য সচিব থেকে বড় বড় পজিশনে এমন কিছু ব্যক্তিকে দেওয়া হয়েছে যারা আন্দোলনে একটা দিনের জন্য আসে নাই, সেটা আমি চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো। ছাত্রলীগ আওয়ামী লীগের পুনর্বাসন দিয়ে ছড়াছড়ি, আর এখন নাকি মুখে বুলি আওড়ানো হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন যাতে না হতে পারে সেজন্য নাকি তার সাথে ফাইট হচ্ছে। এইসব বোগাস, টোটালি বোগাস। আন্দোলনকে যদি সত্যিকার অর্থে যদি বিপ্লবী চেতনা যদি হয়ে থাকে, তাহলে বিপ্লবী সরকার ওই মুহূর্তে গঠন করা কোনো ব্যাপারই ছিল না। আমাদের কাছে স্পষ্টভাবে এটা বার্তা ছিল যে আসিফ নজরুল সাহেব, আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, আপনি গিয়েছেন সেখানে এবং আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জানি পর্যন্ত না, যখন বললাম যে সেখানে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছে প্রতিনিধি হিসেবে, এমন কথা বলেছে ডিরেক্টলি। আমি বলছি যে রাস্তায় একজনকে পেয়েছি, সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়েছে, তাকে তুলে নিয়ে হচ্ছে ওখানে বসিয়েছে। হ্যাঁ, আমি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি আছে, হ্যাঁ, তার উপস্থিতিতে এই কার্যক্রমগুলো সম্পাদন করা হলো। উপদেষ্টা বা কারা শপথ দিবে এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি করা হলো। মানে হোয়াট কাইন্ড অফ মোকারি ইজ দিস? মানে এটা কি মানে টোটালি একটা একটা রাষ্ট্র গঠন হবে? এতদিনের দীর্ঘ স্বৈরাচার 13 বছর যাবত যারা ফাইট করছে, 10 বছর যাবত, আমি তো এটাও বলেছি ছাত্র শিবির, ছাত্র দল থেকে শুরু করে যারা এখানে পার্টিসিপেট করেছে সবাইকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক। পারো নাই কেন?
চিন্তা ভাবনা কি তাহলে ওই ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো প্ল্যাটফর্ম আনার চিন্তা ভাবনা ছিল, নাকি সত্যিকার অর্থে নিজেদের মানে একীভূত করে একটা নির্দিষ্ট জায়গা থেকে এনে নিজেদের একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এই পুরো প্ল্যানটা করা হয়েছিল? যদি তাই না হয়ে থাকে, আমি তো কখনোই চাইবো না, বা আমি জানি যে কেউই কখনো চাইবে না, এখানে কেউই চাচ্ছে না, একটাবারের জন্য চাইবে না যে এতগুলো মানুষের এই 2000 মানুষ মূল্য আর 35,000 মানুষ আহত হলো, সেই আহতের রক্তের উপর দিয়ে একটা নির্দিষ্ট ছাত্র শক্তি বা ছাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক ব্যানারের একটা এজেন্ডা বাস্তবায়ন হবে বা ব্যানারের একটি এস্টাবলিশমেন্ট হবে। সেটার জন্য তো কেউ এই আন্দোলন করে নাই। আন্দোলন 5ই আগস্ট পর্যন্ত, হ্যাঁ এটা সত্য যে সবাই করেছে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য, কিন্তু এরপরে যে বিপ্লবী যে চেতনা ছিল সেটা কি কারো কাছ থেকে ম্যান্ডেট নিয়ে করা হয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সব থেকে বেশি স্টুডেন্ট মারা গিয়েছে এবং আহত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একজন এখন পর্যন্ত মরে নাই। তো এই জায়গা থেকে যদি কথা বলা যায়, তাহলে আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একবারে সবাইকে নিয়ে একবার বসছেন যে তোমাদের সমস্যাটা কোথায় বা আমাদের সাথে